হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি মৌসুমী ভৌমিক তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আজকে আমি অ্যাওয়াকেন ইওর নলেজের আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে অ্যাওয়াকেন ইওর নলেজের এপিসোডগুলো আমি মূলত কিছু রোগ এবং সেই রোগের প্রতিকার এবং প্রতিরোধ সম্বন্ধে আলোচনা করার জন্যই নিয়ে আসি। তো আজকেও আমরা এরকম একটা রোগ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য রোগের নাম হচ্ছে মাইগ্রেন। আমরা যারা শহরে বা গ্রামে বসবাস করি তারা কিন্তু মাইগ্রেন শব্দটার সাথে খুবই পরিচিত। আমরা প্রায় বলে থাকি আমার মাইগ্রেনের ব্যথা হচ্ছে, কিন্তু আসলে কি আমরা জানি যে মাইগ্রেনের ব্যথা কেমন হয় এবং মাইগ্রেনের ব্যথা হলে আমাদের আসলে কি করা উচিত? চিন্তার কোনো কারণ নেই। আমি মৌসুমী ভৌমিক আজকে এইসব নলেজ নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। ফ্রেন্ডস, আমরা যদি বাংলাতে বলি তাহলে মাইগ্রেন হচ্ছে এক ধরনের মাথা ব্যথা। মাথা ব্যথা অনেক ধরনের আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে কমপ্লেক্স মাথা ব্যথাটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা। সবচেয়ে কমপ্লেক্স এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী মাথা ব্যথা আমরা বলতে পারি। মাইগ্রেন শব্দটা আসলে দুইটা গ্রিক শব্দ থেকে এসছে। একটা হচ্ছে হেমি অর্থ একদিকে, এবং ক্রানিয়ন অর্থ হচ্ছে খুলি। অর্থাৎ হেমিক ক্রানিয়ান শব্দের অর্থ হচ্ছে মাথার একদিকে বা খুলির একদিকে। অর্থাৎ মাইগ্রেনের ব্যথা একদিক থেকে সৃষ্টি হয়, এটা একটা কমন ধারণা, বাট মাইগ্রেনের ব্যথা দুই দিক থেকেও সৃষ্টি হতে দেখা গেছে। অর্থাৎ মাইগ্রেনের ব্যথা যে শুধু একদিক থেকেই হয় এটা কিন্তু একটা কমপ্লিটলি ভুল ধারণা। যাই হোক, মাইগ্রেন হচ্ছে মূলত একটা নিউরোভাস্কুলার ডিসঅর্ডার, যেটা তোমার মস্তিষ্কে সৃষ্টি হয় এবং রক্তনালীতে ছড়িয়ে পড়ে। ইংরেজিতে আমরা যদি এটাকে বলি তাহলে ইংরেজিতে বা মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় জেনেটিক্যালি ইনফ্লুয়েন্সড কমপ্লেক্স নিউরোভাস্কুলার ডিসঅর্ডার। তাই বুঝতেই পারছো মাইগ্রেন কিন্তু কিছুটা জেনেটিক্যালও। এত গেল আমাদের মাইগ্রেন কীভাবে মাইগ্রেন নামকরণ হয়েছে এইসব বিষয়। এখন আমরা আসি লক্ষণগুলো কি, মাইগ্রেন হলে কি হয়, যে মাইগ্রেনের আসলে লক্ষণগুলো কি। মাইগ্রেনের প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে মডারেট টু সিভিয়ার হেডেক। ডিপেন্ড অন দ্য সিভিয়ারিটি এই হেডেকটা কিন্তু 4 ঘন্টা থেকে 4 দিন, 12 দিন, 15 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে, এরকম রেকর্ডও আছে। খুব সিভিয়ার কেসে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, কগনিটিভ ডিসএবিলিটিস আসতে পারে। কগনিটিভ ডিসএবিলিটিস অর্থাৎ লার্নিংয়ের ডিসএবিলিটি হতে পারে, মেমোরি ডিসএবিলিটি হতে পারে, পারসেপশন, তারপরে প্রবলেম সলভিং স্কিলস, স্মেল এবং লাইট সেন্সিটিভিটি আসতে পারে, টাচ সেন্সিটিভিটি হতে পারে, নসিয়া, ডিজিনেস, নার্ভনেস, টিংলিং, ডিফিকাল্টি স্পিকিং, কথা বলার সমস্যা হতে পারে, দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে খুব সিভিয়ার কেসে, মুড চেঞ্জ হয়ে যেতে পারে, ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের প্রয়োজন পড়তে পারে, মাসেল উইকনেস হতে পারে, তারপরে কনসেন্ট্রেশনের ক্ষমতা কমে যেতে পারে, ডিফিকাল্টি হতে পারে। অবশ্যই মাথা ব্যথা হলে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার বা ঠিক মতন বসে প্রবলেম সলভ করার অ্যাবিলিটি কিন্তু এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তারপরে ঘুমের কোনো সমস্যা হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে মেজর মাইগ্রেনের লক্ষণ। এছাড়াও ছোট বড় আরও অনেক ধরনের লক্ষণ হতে পারে। এটা আসলে নিউরোলজিস্টের কাছে গিয়ে কনসাল্ট করতে হবে যদি এ ধরনের কোনো লক্ষণ হয়। এবং আপনাকে আসলে মনে রাখতে হবে যে মাইগ্রেন কেবলমাত্র নিউরোলজিস্টরাই কিন্তু ডায়াগনোজ করতে পারেন। অর্থাৎ মাইগ্রেনের প্রবলেম হলে নিউরোলজিস্টের কাছে যাওয়া কিন্তু বাধ্যতামূলক। এখন আমরা জানবো মাইগ্রেন কেন হয়। দেখো, 80% ক্ষেত্রে মাইগ্রেন জেনেটিক্যাল, অর্থাৎ বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে যায়। এছাড়াও আমাদের বডিতে কিছু নিউরো ট্রান্সমিটার আছে যেগুলো আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এগুলো নিয়ে আমরা কিন্তু এর আগেও কিছু ডিসকাস করেছি, তোমরা জানো যারা ফলো করো।
নিউরো ট্রান্সমিটারগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিভিন্ন সেন্সেশন বা বিভিন্ন অনুভূতি আমাদের কোষ থেকে ব্রেনে নিয়ে যায় এবং ব্রেন থেকে কোষে আবার নিয়ে আসে। অর্থাৎ যদি নিউরো ট্রান্সমিটার না থাকতো তাহলে আমাদের শরীরের কোনো অনুভূতি শক্তি থাকতো না। এখন এইসব নিউরো ট্রান্সমিটারের মধ্যে সেরাটোনিন বলে এক ধরনের নিউরো ট্রান্সমিটার আছে, যে নিউরো ট্রান্সমিটারটা মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কাজ করে। এখানে সেরাটোনিন নিউরো ট্রান্সমিটার যদি কম নিঃসৃত হয় তাহলে সেটা রক্তনালীতে এক ধরনের প্রেশার সৃষ্টি করে এবং যার কারণে রক্তনালী প্রসারিত হয়ে যায়। এখন এই রক্তনালী প্রসারিত হলে মস্তিষ্কে এটা এক ধরনের প্রেশার সৃষ্টি করে, যার কারণে মাইগ্রেন হয়। এছাড়াও আমাদের শরীরের কিছু নার্ভ আছে যেগুলো ব্লাড ভেসেলে এক ধরনের পেইন সেন্সেশন তৈরি করে। এগুলো কেন পেইন সেন্সেশন তৈরি করে সেটা নিয়ে কিন্তু গবেষণা চলছে, আশা করি আমরা খুব শীঘ্রই জানতে পারবো, কিন্তু এটার প্রকৃত কারণ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু ধারণা করা হয় আমাদের কিছু লাইফস্টাইল হ্যাবিট বা ফুড হ্যাবিট আছে যেগুলো মাইগ্রেনকে ট্রিগার করে। এইসব লাইফস্টাইল বা ফুড হ্যাবিট থেকে আমরা যদি একটু দূরে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের মাইগ্রেনের ব্যথা একটু দূরে থাকবে। এখন আমরা জানবো কি খাবার বা কি লাইফস্টাইল হ্যাবিট আছে যেগুলো আসলে মাইগ্রেনকে ট্রিগার করে। প্রথমে খাবারের কথা বলি। মেয়াদোত্তীর্ণ পনির বা চিজ খেলে, প্রচুর পরিমাণে চকলেট খেলে, চকলেট ভালোবাসে না এরকম মানুষ আসলে নেই, বাট চকলেটটা আসলে একটু কম খাওয়া উচিত। প্রচুর চকলেট খেলে কিন্তু মাইগ্রেনের ব্যথা হতে পারে। এছাড়াও প্রসেসড ফুড, ক্যান ফুড, ফাস্ট ফুড, এইসব জিনিস খেলে কিন্তু মাইগ্রেনকে ট্রিগার করতে পারে। এছাড়াও প্রচুর পরিমাণে অ্যালকোহল খেলে, এছাড়াও ক্যাফেইন বা টোবাকো স্মোক করলে কিন্তু এটা মাইগ্রেনকে ট্রিগার করতে পারে। এবার আমরা আসি জীবনযাত্রার যে লাইফস্টাইলের যে চেঞ্জ যেগুলো আসলে মাইগ্রেনকে ট্রিগার করতে পারে সেগুলোর কাছে। স্ট্রেস, দেখো নাগরিক জীবনে স্ট্রেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের সবাই আমরা কম বেশি স্ট্রেস থাকি, বাট স্ট্রেসটা যখন অনেক বেশি হয়ে যায় বা মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু এটাকে মাইগ্রেনকে ট্রিগার করতে পারে। এছাড়াও আমরা অনেক সময় একটা নির্দিষ্ট স্লিপ সাইকেলে বা ঘুমের রুটিনে অভ্যস্ত হয়ে যাই, সেই রুটিনে যদি ড্রাস্টিক চেঞ্জ হয় তখন কিন্তু মাইগ্রেনকে ট্রিগার করতে পারে। যেমন অনুষ্ঠান বাড়িতে গেলে বা কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করলে, গেট টুগেদার করলাম বা আত্মীয় স্বজন আমাদের বাসায় এসে, তখন কিন্তু স্লিপ সাইকেলে একটু পরিবর্তন হয়। এটা কিন্তু যারা মাইগ্রেনের রোগী বা যাদের আগে থেকে মাইগ্রেন আছে তাদের জন্য কিন্তু খুব খারাপ একটা বিষয় হতে পারে। এছাড়া অনেক শব্দযুক্ত স্থানে এবং প্রচুর আলোযুক্ত স্থানে যদি আমরা অনেকক্ষণ থাকি তাহলে কিন্তু এটা আগে থেকে যাদের মাইগ্রেন আছে তাদেরকে কিন্তু এটা ট্রিগার করতে পারে। এছাড়া কিছু ওষুধের সাইড ইফেক্ট হিসাবেও কিন্তু মাইগ্রেন হতে পারে। মাইগ্রেন কিন্তু অনেক ওষুধের সাইড ইফেক্ট। আবার হরমোনের চেঞ্জ হলে কিন্তু অনেক কিছুতেই চেঞ্জ হয়ে যায়, তখন এটা কিন্তু আসলে মাইগ্রেনকে ট্রিগার করতে পারে। এছাড়া আবহাওয়ার পরিবর্তন হলে, ওভার এক্সারসাইজ করলে, অ্যালকোহলযুক্ত খাবার বা পানীয় খেলে, টোবাকো স্মোক করলে, একবেলার খাবার বর্জন করলে, এটা হতে পারে। আমরা অনেকেই আছি যে ওজন কমানোর জন্য বা ডায়েট করার জন্য খুব ড্রাস্টিক স্টেপ নেই এবং একবেলার খাবার আমরা খাই না, কিন্তু বিশ্বাস করো এই একবেলার খাবার না খেলে কিন্তু মাইগ্রেন ট্রিগার হতে পারে। তো এই মোটামুটিভাবে কিছু বিষয় যেগুলো মাইগ্রেনকে ট্রিগার করে। এখন আমরা জানবো মাইগ্রেন কত প্রকার। দেখো মাইগ্রেনের কিন্তু অনেক প্রকারভেদ আছে। এটা ঠিক তোমার অফিসিয়াল প্রকারভেদ না, বাট এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এই জন্য এগুলোকে বিভিন্ন টাইপসের মাইগ্রেন বলে। প্রথম টাইপসের মাইগ্রেনটা হচ্ছে উপসর্গ ছাড়া মাইগ্রেন। অনেক সময় দেখা যায় যে মাইগ্রেনের ব্যথা হয়, মাইগ্রেন হয়, বাট
কোনো ব্যথা বা কোনো উপসর্গ অনুভূত হয় না। এটা খুবই সাধারণ একটা মাইগ্রেন, এবং এই মাইগ্রেন হলেও আমাদের খুব একটা ডিফারেন্স হয় না। এছাড়া মাথা ব্যথা ছাড়া মাইগ্রেন, হ্যাঁ, এক ধরনের মাইগ্রেন আছে যেটা একটু নর্মাল মাইগ্রেনের থেকে একটু জটিল। এই ধরনের মাইগ্রেনে মাথা ব্যথা হয় না, বাট অন্যান্য উপসর্গ হতে পারে, হ্যাঁ, একে সাইলেন্ট মাইগ্রেনও বলে। আরেকটা হচ্ছে উপসর্গ সহ ক্লাসিক মাইগ্রেন, হ্যাঁ, এটা কিন্তু ক্লাসিক মাইগ্রেন 25% ক্ষেত্রে হয়। এটা একটু জটিল টাইপের। এখানে বিভিন্ন উপসর্গ দেখা যায়, যেমন আলোর ঝলকানি দেখা যায়, দৃষ্টিশক্তির পরিবর্তন হতে পারে, হ্যাঁ, বিভ্রান্তি হতে পারে, কনফিউশন হয়ে যেতে পারে, হ্যাঁ, এগুলা কিন্তু এক ধরনের মাইগ্রেন। হেমিপ্লেজিক মাইগ্রেন, এই হেমিপ্লেজিক মাইগ্রেনে ব্যক্তির মাথা ঘোরা, দুর্বলতা হওয়া, হ্যাঁ, বিভিন্ন আলো, শব্দ এবং তাপে সংবেদনশীলতা ইত্যাদি অনুভূত হতে পারে। আরেক ধরনের মাইগ্রেনকে বলা হয় রেটিনাল মাইগ্রেন, একে অকুলার মাইগ্রেনও বলে। এই ধরনের মাইগ্রেন হলে ব্যক্তির দৃষ্টিশক্তির উপর ইনফেক্ট করে, মাথা ঘোরায়, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় বা দৃষ্টিহীনতাও হতে পারে, এবং এই জিনিসটা কিন্তু কয়েক মিনিট থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ধরনের মাইগ্রেন হলে সাথে সাথেই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এছাড়াও দীর্ঘস্থায়ী মাইগ্রেন, এই ধরনের মাইগ্রেনের তীব্র মাথা ব্যথা হতে পারে এবং মাথা ঘোরাতে পারে, এবং বিভিন্ন দিনে ব্যথার তীব্রতা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এছাড়া ব্রেন স্ট্রেম অরা সহ মাইগ্রেন, এই ধরনের মাইগ্রেনে মাথা ঘোরা, দৃষ্টিশক্তি হারানো, এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও দৃষ্টিশক্তি দ্বিগুণও হয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে। এবং এই ধরনের মাইগ্রেন মাথার পিছনে হতে পারে এই ধরনের মাইগ্রেন, এবং এই ধরনের মাইগ্রেনে সাধারণত কথা বলার অক্ষমতা সৃষ্টি হতে পারে। এছাড়া মাইগ্রেন সাস বলে এক ধরনের মাইগ্রেন আছে, এটা অত্যন্ত বিরল একটা মাইগ্রেন। মাইগ্রেন সাস মেইনলি কোনো ওষুধের সাইড ইফেক্ট হিসাবেই হয়, হ্যাঁ, এবং বমি বমি ভাব হয়, এবং 72 ঘন্টারও বেশি সময় ধরে মাইগ্রেনটা কিন্তু স্থায়ী হতে পারে। তো বন্ধুরা, এগুলোই হচ্ছে মাইগ্রেনের বিভিন্ন প্রকারভেদ। এখন আমরা জানবো মাইগ্রেন হলে এটা ট্রিটমেন্ট আসলে কি। এখন আসো মাইগ্রেন কীভাবে ডায়াগনোসিস করা যায়, কী কী টেস্টের মাধ্যমে মাইগ্রেনকে ডায়াগনোসিস করা যায়। মাইগ্রেনের 2 ধরনের টেস্ট আমরা করে থাকি, একটা হচ্ছে ফিজিক্যাল এক্সাম, একটা নিউরোলজিক্যাল এক্সাম। ফিজিক্যাল এক্সাম মূলত সিমটম দেখে এটা ডিসাইড করা হয়। এছাড়াও পেইনের লোকেশন এবং কী ধরনের ফিলিং হচ্ছে পেইনে, এটা একটা ডায়াগনস্টিক ফ্যাক্টর হতে পারে। এছাড়া সিভিয়ারিটি অফ সিমটম, কি সিমটমটা কতটা সিভিয়ার এবং এই সিমটমটা কতক্ষণ ধরে আছে বা কতক্ষণ ধরে এই সিমটমগুলো থাকে, এগুলো সবই ফিজিক্যাল এক্সামের মধ্যে আসে। এছাড়া নিউরোলজিক্যাল এক্সামে ব্লাড টেস্ট করা হয়, সিটি স্ক্যান করা হয়, এমআরআই করা হয়, স্পাইনাল ট্যাপ করা হয় এবং ইইজি করা হয়, ইলেকট্রোএনসেফালোগ্রাম, ইইজি, হ্যাঁ, এটার মাধ্যমে কিন্তু মাইগ্রেনকে আইডেন্টিফাই করা যায়। এবং আমাদেরকে মনে রাখতে হবে মাইগ্রেন অনলি নিউরোলজিস্টরা আইডেন্টিফাই করতে পারে। মাইগ্রেনের ব্যথা যদি আপনি সাসপেক্ট করেন, আপনাকে অবশ্যই কিন্তু একজন নিউরোলজিস্টের সাথে কনসাল্ট করতে হবে। এখন আমরা আসি মাইগ্রেনের কী কী ট্রিটমেন্ট। দেখো, ভেরি সরিলি সেইং যে মাইগ্রেনের আসলে তেমন কোনো ট্রিটমেন্ট নেই। মাইগ্রেনে আসলে সিমটম ওয়াইজ কিছু ট্রিটমেন্ট করা হয়, এবং মাইগ্রেনকে পুরোপুরিভাবে সারিয়ে দিতে পারবে এরকম কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সেই জন্য বেটার হয় যে আমরা যারা মাইগ্রেনকে ট্রিগারিং যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো থেকে একটু যদি দূরে থাকতে পারি। যেমন কিছু কিছু মেডিকেশন আছে যেগুলো সিমটমকে ট্রিটমেন্ট করে, সেইগুলো আমরা নিতে পারি যদি মাইগ্রেন হয়। এবং যেই ফ্যাক্টরগুলো মাইগ্রেনকে ট্রিগার করে সেই ফ্যাক্টরগুলো থেকে আমরা একটু দূরে থাকতে পারি। এবং আমাদের কিছু অল্টারনেটিভ মেডিসিন আছে বা আমাদের ভেষজ বা ঘরোয়া কিছু পদ্ধতি আছে
হ্যাঁ, যেগুলোর মাধ্যমে আমরা মাইগ্রেনকে কিন্তু দূরে রাখতে পারি। অ্যাজ এ ফার্মাসিস্ট আমি ঘরোয়া ট্রিটমেন্টের ব্যাপারে কিন্তু কিছুই বলবো না, আমি মেডিসিনাল ট্রিটমেন্টের ব্যাপারে বলবো। এখন আমরা যে বললাম যে আমরা আসলে সিমটমগুলোকে ট্রিটমেন্ট করতে পারি, এই সিমটমগুলো ট্রিটমেন্ট করার জন্য কি কি ওষুধ আমরা ইউজ করতে পারি এবং এই সিমটমগুলো কি কি আমরা পরে জানবো। এখন আমরা জানবো মাইগ্রেনকে আমরা কি কি ওষুধ দিয়ে ট্রিট করতে পারি। আমরা জেনেছি যে মাইগ্রেনের আসলে কোনো ওষুধ নাই, বাট যদি মাথা ব্যথা হয় বা ব্যথা হয় কোথাও, সে ব্যথা উপশমকারী ওষুধ হিসেবে আমরা অ্যাসপিরিন, প্যারাসিটামল, আইবুপ্রোফেন এইসব ওষুধ খেতে পারি। এছাড়াও ট্রিপটানস, যেমন সুমাট্রিপটানস, তারপরে রিজাট্রিপটান, হ্যাঁ, এগুলো আমরা খেতে পারি। এছাড়াও আর্গোটামিন বা আর্গট ইউজ করা হয়। আর্গটটা মূলত ইফেক্টিভ হচ্ছে আপনার মাইগ্রেন হওয়ার সাথে সাথে আপনাকে আর্গট খেতে হবে, তাহলে এটা বেশি ইফেক্টিভ, নতুবা এটা তেমন কোনো ইফেক্ট আসলে দেয় না। আর্গোটামিন এটা আমরা খেতে পারি, তবে আমাদেরকে জানতে হবে যে আর্গোটামিনটা ট্রিপটানসের থেকে কিন্তু কম কার্যকরী। এছাড়াও বমি বমি ভাবকে কাউন্টার করার জন্য আমরা বমির ওষুধ, যেমন বমি প্রতিরোধী ওষুধ ক্লোপ্রামাজিন, হ্যাঁ, এগুলো খেতে পারি। আবার যদি ব্যথার খুব তীব্রতা হয় সেক্ষেত্রে কিন্তু ওপিওয়েড, অ্যানালজেসিক্স, অ্যান্টিবায়োটিক্স ইউজ করা হয়, যেমন কোডিন, হ্যাঁ, এগুলো যারা তোমার ট্রিপটান বা আর্গোটামিন ইউজ করতে পারে না তাদের জন্য। এছাড়াও গ্লুকোকর্টিকয়েডস, হ্যাঁ, গ্লুকোকর্টিকয়েডসটা ব্যথা উপশমকারী অন্যান্য যে কোনো ওষুধ, যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, প্যারাসিটামল উইথ ক্যাফেইন, হ্যাঁ, এই ধরনের ওষুধের সাথে ওষুধ হিসাবে ওটাকে ইউজ করা হয়। এগুলো হচ্ছে মূলত মাইগ্রেনের ট্রিটমেন্ট। তোমরা বুঝতেই পারছো মাইগ্রেনের আসলে তেমন কোনো ট্রিটমেন্ট নেই, সেই জন্য মাইগ্রেনকে প্রিভেনশন করাটাই হচ্ছে খুব একটা ওয়াইজ টেকনিক। তো আমরা এখন জানবো যে কীভাবে আমরা মাইগ্রেনকে প্রতিরোধ করতে পারি। মাইগ্রেনকে প্রিভেন্ট করার প্রধান হাতিয়ার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। স্লিপ সাইকেল যেন কোনোভাবেই ডিস্টার্ব না হয় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং 2 নম্বর হচ্ছে উচ্চ শব্দ এবং উচ্চ আলোযুক্ত স্থান থেকে একটু দূরে থাকা। 3, সুষম খাদ্য খাওয়া, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা এবং মাত্রাতিরিক্ত গ্যাজেট যেমন কম্পিউটার, ল্যাপটপ, ফোন, হ্যাঁ, এগুলো না দেখা। তারপরে দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে দূরে থাকা, অতিরিক্ত মশলাদার খাবার বর্জন করা এবং মাইগ্রেন হলে সাথে সাথে ওষুধ খেয়ে বিশ্রাম নেওয়া। অনেকেই আসলে আমরা ডেইলি লাইফে এত বিজি থাকি আমরা বুঝতে পারি না যে আমরা কখন ডাক্তারের কাছে যাব। হ্যাঁ, তো আসো আমরা সেটা নিয়ে ডিসকাস করি যে মাইগ্রেনের ব্যথা হলে আমাদের কখন ডাক্তার দেখাতে হবে। দেখো, মাইগ্রেনের ব্যথা হলে, নর্মাল মাথা ব্যথা হলে আসলে ডাক্তার দেখিয়ে তেমন কোনো আসলে লাভ নেই। একটু বিশ্রাম নিলে বা খাবার দাবার ঠিকঠাক মতন খেলে বা একটু স্বল্প আলোযুক্ত স্থানে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিলে কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু মাথা ব্যথা যদি অনেক তীব্র হয় এবং সেই ব্যথা যদি 72 ঘন্টার বেশি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এছাড়াও মাথা ব্যথার সময় চোখের সামনে তীব্র আলোর ঝলকানি দেখা দিলে বা আঁকাবাঁকা আলোর রেখা দেখা দিলে কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং দৃষ্টিশক্তির যে কোনো প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ মাইগ্রেন কিন্তু খুবই সিরিয়াস হয়ে যেতে পারে। বিশেষ করে কথা বলার জড়তা যদি হয়, জ্বর হয় সাথে, এবং শরীরের এক পাশ যদি অবশ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এছাড়াও যারা প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার, হ্যাঁ, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের সময় কিন্তু সব ধরনের ওষুধ খাওয়া যায় না এবং সব ধরনের প্রসেস অবলম্বন করাও যায় না। তো এইসব বিষয় নিয়ে আমাদেরকে আসলে একটু সচেতন হতে হবে, তাহলে আমরা মাইগ্রেনকে প্রিভেন্ট করতে পারবো। এছাড়াও FDA অ্যাপ্রুভ 4 ধরনের ডিভাইস আছে, যে ডিভাইসগুলো মেইনলি মাইগ্রেনকে কাউন্টার করতে বা প্রতিরোধ করতে ইউজ করা হয়। এগুলো হচ্ছে সিঙ্গেল পালস ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেটর। এটা খুবই হাতে ধরে রাখা যায় এরকম একটা ডিভাইস। এটা একটা চৌম্বকীয় আবেগ তৈরি করে, চৌম্বকীয় একটা সিগন্যাল তৈরি করে, যেটা মস্তিষ্কে পাঠালে
মস্তিষ্ক আসলে রক্তনালীর যে প্রসারণটা সেটাকে বাধাগ্রস্ত করতে পারে, বা সহজ ভাষায় আমাদের যে নিউরো ট্রান্সমিটার সেটার কাজে ইম্প্যাক্ট করে। এছাড়াও ট্রান্সকিউটেনিয়াল ভেগাস নার্ভ স্টিমুলেটর আছে। এটা ঘাড়ের যে ভেগাস নার্ভ, ঘাড়ে এক ধরনের নার্ভ থাকে যেটাকে বলে ভেগাস নার্ভ। এই ভেগাস নার্ভের সমস্যা হয়েও কিন্তু মাইগ্রেন হয়। তাই এই স্টিমুলেটরটা সেই ভেগাস নার্ভকে কিন্তু লক্ষ্য করে এবং মাইগ্রেনকে প্রতিরোধ করার চেষ্টা করে। এছাড়াও ট্রান্সকিউটেনিয়াল সুপার অরবিটাল নিউরো স্টিমুলেটর আছে, এবং লাস্ট যে ডিভাইসটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে মাল্টি চ্যানেল ব্রেন নিউরো মডুলার সিস্টেম বা মডুলেশন সিস্টেম। এটাই মেনলি ইউজ করা হয়, মাল্টি চ্যানেল ব্রেন নিউরো মডুলেশন সিস্টেম। এটাই মোস্টলি ইউজ করা হয়, এবং এটা আসলে বাইরের দেশে ইউজ করা হয়। বাংলাদেশে এটা কতটা অ্যাভেলেবল আসলে আমি সম্পর্কে অবগত নই। এগুলোই হচ্ছে মূলত মাইগ্রেন সম্বন্ধে আমাদের আলাপ। বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা জানলাম যে আমরা খুব সহজে মাইগ্রেনের ব্যথা বলে উপহাস করি বা মাইগ্রেনের ব্যথা হয়েছে বলি। এটা কিন্তু আসলে খুব একটা সাধারণ অসুখ নয়, এবং এই ধরনের অসুখে কিন্তু আমাদের অনেক সিরিয়াস ক্ষতি হতে পারে। তাই যেহেতু প্রতিকারের থেকে প্রতিরোধ উত্তম, সেহেতু আমাদের একটা হেলদি লাইফস্টাইল এবং একটা হেলদি খাবার আমাদেরকে কিন্তু এই ধরনের ছোটোখাটো প্রবলেম বা অনেক বড় বড় প্রবলেমের হাত থেকে কিন্তু বাঁচিয়ে দিতে পারে। তাই আমরা হেলদি লাইফস্টাইল লিড করি এবং হেলদি খাবার খাই, এবং আমাদের যাদের মাইগ্রেনের ব্যথা আছে তাদের একটু কমফোর্ট করার জন্য সচেতন হই। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে, আমাদের চারপাশকে সুন্দর করি। ধন্যবাদ।